গুড মর্নিং স্টুডেন্টস। আজ আমরা ডাবল কলাম ক্যাশবুকের উপর আরও একটি এমন প্রবলেম নেব যার মাধ্যমে আমরা শিখব যে জিএসটি যদি প্রয়োগ হয় তাহলে তার এন্ট্রিও কিভাবে করতে হয়। তো আমরা প্রবলেমটা নিই। প্রবলেম নাম্বার 4, রাইট a double column cash book with cash and bank columns from the following transactions: 2020 December 1, cash in hand 18,000, cash at bank rupees 21,000. December 3, purchased goods for cash subject to GST 7,000. December 4, cash sales subject to GST rupees 12,000. December 5, purchased goods on credit from Shantanu subject to GST rupees 5,000. December 7, received a check from MSEN rupees 3,500. December 10, check received from MSEN deposited in bank অ্যামাউন্টের ঘরে ড্যাশ। December 20, paid electric bill by check subject to GST rupees 1,700. December 25, Mr. Das, a customer, deposited into bank rupees 6,400. এবং শেষে বলা হয়েছে transactions subject to GST are chargeable as follows: CGST at the rate of 9% and SGST at the rate of 9%. তাহলে আমরা এই অঙ্কটার ক্ষেত্রে দেখলাম যে কিছু ট্রানজ্যাকশন আছে যে ক্ষেত্রে আমরা পণ্য ক্রয় করছি বা বিক্রয় করছি এবং আমরা কিছু এক্সপেন্সেস করছি, সেখানে জিএসটির প্রসঙ্গ রয়েছে এবং সেই অ্যামাউন্টের ওপর দুটো জিএসটি চার্জ হচ্ছে, একটা সিজিএসটি একটা এসজিএসটি, উভয়ই 9% হারে। কিভাবে এই এন্ট্রিগুলোকে ক্যাশ বইয়ে লিপিবদ্ধ করা হয় সেটা আমরা দেখব। তো আমরা একটা ডাবল কলাম ক্যাশবুকের ছক নিলাম। আমরা আগের দিনেই পরিচিত হয়ে গেছি যে ডাবল কলাম ক্যাশবুকের ছক কেমন হয়, সেই রকম একটি ছক আমরা এখানে নিলাম। আমরা জানি যে ডেটের ঘরে প্রথমেই আমরা ইয়ারটা লিখব। তো বোথ সাইড আমরা 2020 লিখে নিলাম। এইবার আমরা 1 তারিখে আসব। 1 তারিখে দেখছি আমরা ক্যাশবুকের ওপেনিং ব্যালেন্স রয়েছে, যেটা ক্যাশের ঘরের ওপেনিং ব্যালেন্স হবে 18,000, যেটা কিনা ক্যাশ ইন হ্যান্ড, এবং ব্যাংকের ঘরের ওপেনিং ব্যালেন্স হবে 21,000, দ্যাট ইজ ক্যাশ অ্যাট ব্যাংক। তা আমরা প্রথম এন্ট্রিটা করছি ডেবিট দিকে। ডিসেম্বর 1, টু ব্যালেন্স বিডি, ক্যাশের ঘরে 18,000 এবং ব্যাংকের ঘরে 21,000। নেক্সট ট্রানজ্যাকশন ডিসেম্বর 3, পারচেসড গুডস ফর 7,000, তার সঙ্গে জিএসটি আছে। আমরা 7,000 টাকার পণ্য ক্রয় করেছি এবং তার উপর জিএসটি আছে। তো ক্রয় করলে এটা একটা খরচ হয়, খরচ মানেই আমরা ক্রেডিট দিকে লিখব। সুতরাং ক্রেডিট সাইডে আমরা লিখব ডিসেম্বর 3 বাই পারচেজেস অ্যাকাউন্ট, ক্যাশের ঘরে 7,000। ন্যারেশন লিখব বিইং গুডস পারচেজড। আমরা বললাম এর সঙ্গে জিএসটি আছে এবং যার সঙ্গে আমার নিচে বলা হয়েছে যার সঙ্গেই জিএসটি আছে সেই জিএসটি দুটো ভাগ রয়েছে, একটা সিজিএসটি একটা এসজিএসটি।
এবং উভয়ই হচ্ছে 9% হারে চার্জ হবে। আমরা 7,000-এর 9% ক্যালকুলেশন করলে পাবো 630। এবং এর জন্য যে অ্যাকাউন্টটা আসে তাকে বলা হয় ইনপুট জিএসটি। অর্থাৎ এখানে দুরকম জিএসটি, একটা সিজিএসটি একটা এসজিএসটি, তাই একটা হবে ইনপুট সিজিএসটি অ্যাকাউন্ট আর একটা হবে ইনপুট এসজিএসটি অ্যাকাউন্ট। সুতরাং এই 3 তারিখেই আরও জিএসটি সংক্রান্ত দুটো ট্রানজ্যাকশন হচ্ছে। আমরা ক্রেডিট সাইডে লিখব 3 তারিখে বাই ইনপুট সিজিএসটি অ্যাকাউন্ট, ক্যাশের ঘরে 630। অ্যামাউন্টটা কি করে পেলাম সেটা আগেই বলেছি, আবার বলছি যে 7,000-এর 9% হচ্ছে 630। আমরা ন্যারেশন লিখব বিইং ইনপুট সিজিএসটি পেইড। এসজিএসটির ক্ষেত্রে আরও একটি এন্ট্রি এখানে হবে 3 তারিখে বাই ইনপুট এসজিএসটি অ্যাকাউন্ট 630 টাকা ক্যাশের ঘরে, ন্যারেশন বিইং ইনপুট এসজিএসটি পেইড। সুতরাং আমরা দেখলাম যে 3 তারিখের পারচেজ সংক্রান্ত ট্রানজ্যাকশনের কারণে আমাদের ক্যাশ বইতে 3টে এন্ট্রি হলো, একটা পারচেজ সংক্রান্ত এবং দুরকম জিএসটির জন্য দুটো। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এর পরেও বাকি যে ট্রানজ্যাকশনের সঙ্গে জিএসটি সংক্রান্ত ব্যাপার রয়েছে সেখানে আরও দুটো করে এক্সট্রা এন্ট্রি আমাদের করতে হবে। তো 3 তারিখের পরে আমরা দেখতে পাচ্ছি 4 তারিখে ক্যাশ সেলস আছে। সুতরাং এইটাও 3টে হবে, একটা সেল অ্যাকাউন্ট, একটা সিজিএসটি একটা এসজিএসটি অ্যাকাউন্ট। এটা যেহেতু সেল সংক্রান্ত তাই জিএসটির আগে আউটপুট কথাটা থাকবে। অর্থাৎ আমরা 4 তারিখে ডেবিট দিকে লিখব, সেল হওয়ার ফলে টাকা আসছে সেই কারণে এটা আমরা ডেবিট দিকে লিখব। 4 তারিখে টু সেলস অ্যাকাউন্ট ক্যাশের ঘরে লিখব 12,000 বিইং গুডস সোল্ড। 4 তারিখেই জিএসটি সংক্রান্ত পরের ট্রানজ্যাকশন দেখো, 4 তারিখে টু আউটপুট সিজিএসটি অ্যাকাউন্ট অ্যামাউন্টের ঘরে ক্যাশের ঘরে আমরা লিখব 1080। কি করে হলো না 12,000 ইন্টু 9%। অনুরূপভাবে আমরা 4 তারিখেই লিখব টু আউটপুট এসজিএসটি অ্যাকাউন্ট ক্যাশের ঘরে 1080, ন্যারেশন বিইং আউটপুট এসজিএসটি চার্জড। 4 তারিখের পরে আমরা দেখছি 5 তারিখে আর একটা ট্রানজ্যাকশন রয়েছে, সেখানে বলা হয়েছে পারচেজড গুডস অন ক্রেডিট ফ্রম শান্তনু। এখানে বলছে সাবজেক্ট টু জিএসটি। লক্ষ্য করে দেখো যে এটা হচ্ছে ক্রেডিট ট্রানজ্যাকশন। যেহেতু এটা ক্রেডিট ট্রানজ্যাকশন সেই কারণে এটা কিন্তু ক্যাশ বইয়ে এন্ট্রি হবে না, ক্যাশ বইয়ে আসবে না। সুতরাং 5 তারিখের ট্রানজ্যাকশনটা আমরা নেব না। এর পরের ডেট হচ্ছে 7 তারিখে। 7 তারিখে যে ট্রানজ্যাকশনটা হয়েছে রিসিভড এ চেক ফ্রম এমসেন। এমসেনের কাছ থেকে চেক পাওয়া গেছে এবং চেকটা আমরা দেখে নেব সেই চেক সংক্রান্ত আর কিছু কথা বলা আছে কিনা, অর্থাৎ ব্যাংকে জমা হয়নি এই দিন বলেই দিয়েছে এবং অন্য কোনো দিন জমা হয়েছে কিনা। যদি অন্য কোনো দিন জমা হয় তাহলে তার মানে চেকটা ক্যাশ বাক্সে রেখেছে, আমরা ক্যাশ হিসেবে ট্রিট করব। যদি অন্য কোনো দিন দেখি জমা করার কোনো প্রসঙ্গ নেই, আমরা অনুমান করে নেব যে আজকেই চেকটা ব্যাংকে পাঠানো হয়েছে, সেক্ষেত্রে আমরা এটা ব্যাংক হিসাবে ট্রিট করব। তো আমরা দেখছি নেক্সট ডেট অর্থাৎ 10 তারিখেই দেখছি চেক রিসিভড ফ্রম এমসেন ডিপোজিট ইন ব্যাংক বলা আছে। সুতরাং 7 তারিখে চেকটা পেয়ে ক্যাশ বাক্সে রাখা হয়েছে, সুতরাং এটা ক্যাশ পেয়েছে যে বলেই আমরা মনে করব এবং সেভাবেই এন্ট্রিটা করা হবে। সুতরাং 7 তারিখে আমরা ডেবিট দিকে লিখব টু এমসেন অ্যাকাউন্ট, ক্যাশের ঘরে লিখব 3,500, ন্যারেশন লিখব বিইং চেক রিসিভড। এরপর দেখো 10 তারিখের ট্রানজ্যাকশনটা। 10 তারিখের ট্রানজ্যাকশনে কি বলা হয়েছে না চেক রিসিভড ফ্রম এমসেন। এই যে আগের 7 তারিখের চেকের কথা বললাম সেই চেকটা ব্যাংকে জমা করা হয়েছে। এইটা যেহেতু ক্যাশ বাক্সের চেকটা ছিল সুতরাং এই চেক জমা করা হচ্ছে মানে আমরা মনে করব যে ক্যাশই আলটিমেট ব্যাংকে জমা করা হচ্ছে। সুতরাং এটা ক্যাশ এবং ব্যাংকের মধ্যে ট্রানজ্যাকশন হবে। জার্নাল এন্ট্রি যদি হতো তাহলে হতো এইরকম ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট,
হ্যাঁ, সুতরাং ব্যাংক ক্যাশ দুটোই আমাদের ক্যাশবুকের মধ্যে সমাপ্ত হয়ে যাচ্ছে, তাই এটা কন্ট্রা এন্ট্রি হবে। অর্থাৎ প্রথমে এখানে ক্যাশ আমরা তুলবো, অর্থাৎ ক্যাশ কমে যাবে, তাই আমরা ক্রেডিট দিকে 10 তারিখে ক্রেডিট দিকে জার্নাল এন্ট্রি করব যে বাই ব্যাংক অ্যাকাউন্ট, লেজার ফোলিওর ঘরে লিখব সি, যেহেতু কন্ট্রা এন্ট্রি হবে, হ্যাঁ, ক্যাশের ঘরে লিখব 3500, অর্থাৎ যেটা 3500 এর চেক যেটা আমাদের ক্যাশে জমা ছিল সেইটা এখন তুলে নেওয়া হলো। আমরা ন্যারেশনে লিখেছি বিইং এমসেন্স চেক ডিপোজিটেড ইনটু ব্যাংক। সুতরাং এইবার ব্যাংকে যখন জমা হচ্ছে, ডেবিট দিকে আবার একটা ট্রানজ্যাকশন হচ্ছে সেম ডেটে, অর্থাৎ 10 তারিখে আমরা লিখব টু ক্যাশ অ্যাকাউন্ট, লেজার ফোলিওর ঘরে লিখব সি মানে কন্ট্রা, এবং ব্যাংকের ঘরে লিখব 3500। ন্যারেশন লিখব বিইং এমসেন্স চেক ডিপোজিটেড ইনটু ব্যাংক। সুতরাং এই ট্রানজ্যাকশনের ফলে কি হলো না, ক্যাশ কমে গেল 3500, সেইটা ব্যাংকে জমা হলো 3500। 10 তারিখের পরের ট্রানজ্যাকশন 20 তারিখে 20th ডিসেম্বর পেইড ইলেকট্রিক বিল বাই চেক সাবজেক্ট টু জিএসটি রুপিস 1700, 1700 টাকার ইলেকট্রিক বিল পেমেন্ট করা হয়েছে। সুতরাং ক্যাশ বেরিয়ে যাবে, ক্রেডিট দিকে আমরা লিখব, ক্রেডিট দিকে আর এর সঙ্গে জিএসটি আসে, সুতরাং আরও দুটো এন্ট্রি আসবে, মোট 3টে এন্ট্রি হবে এই সংক্রান্ত। তো দেখো, প্রথম এন্ট্রি বাই ইলেকট্রিক চার্জেস অ্যাকাউন্ট, ব্যাংকের ঘরে লিখব চেকের সাহায্যে যেহেতু পেমেন্ট হয়েছে 1700, ন্যারেশন বিইং ইলেকট্রিক বিল পেইড। এবার জিএসটি সংক্রান্ত অন্য দুটো ট্রানজ্যাকশন 20 তারিখে বাই ইনপুট সিজিএসটি অ্যাকাউন্ট 153 টাকা ব্যাংকের ঘরে, বিইং ইনপুট সিজিএসটি পেইড। সিমিলারলি 20 তারিখেই বাই ইনপুট এসজিএসটি অ্যাকাউন্ট, ব্যাংকের ঘরে 153 টাকা, ন্যারেশন বিইং ইনপুট এসজিএসটি পেইড। 20 তারিখের ট্রানজ্যাকশন আমরা লিখে ফেললাম। এরপর আমরা দেখতে পাচ্ছি 25 তারিখে একটা ট্রানজ্যাকশন আছে, সেখানে বলছে এম দাস নামক একজন কাস্টমার, সে ডাইরেক্টলি ব্যাংকে আমাদের অ্যাকাউন্টে জমা করেছে 6400। সুতরাং ব্যাংকে ডেবিট হবে, ব্যাংকে জমা হবে। আমরা 25 তারিখে লিখব টু মিস্টার দাস অ্যাকাউন্ট, ব্যাংকের ঘরে লিখব 6400 টাকা, ন্যারেশন লিখব বিইং চেক ডাইরেক্টলি ডিপোজিটেড ইনটু ব্যাংক। 25 তারিখের পরে আমাদের আর কোনো ট্রানজ্যাকশন নেই। সুতরাং এইবার আমাদের যেটা কাজ সেটা হচ্ছে ব্যালেন্সিং করা, ক্যাশবুকের ব্যালেন্সিং করা। তার জন্য আমরা জানি আমরা প্রথমে রাফে এই অ্যামাউন্টের কলামগুলোকে যোগ করব। আমরা প্রথমে ডেবিট দিকে যদি যোগ করি ক্যাশের ঘর, আমরা পাবো 35,660। ব্যাংকের কলাম যোগ করলে আমরা পাবো 30,900। ক্রেডিট সাইডে ক্যাশের ঘর যোগ করলে আমরা পাবো 11,760 এবং ব্যাংকের ঘর যোগ করলে পাবো 2006। এইবার আমরা দুটো ক্ষেত্রেই দেখছি, ক্যাশ এবং ব্যাংক উভয় ক্ষেত্রেই দেখছি ডেবিট দিকে বেশি অ্যামাউন্ট, ক্রেডিট দিকে কম অ্যামাউন্ট। সুতরাং ব্যালেন্সটা হবে ডেবিট ব্যালেন্স, তাই ক্রেডিট দিকে আমরা লিখব 31 তারিখে মাসের শেষ তারিখে বাই ব্যালেন্স সিডি, এবং ক্যাশের ঘরে লিখব ব্যালেন্সিং ফিগার। তো এইটা নির্ধারণ করব কিভাবে না, প্রথমে আমরা যেহেতু বাদিকের দুটো অ্যামাউন্টই বড়, তাই টোটালের ঘরে এই দুটো অ্যামাউন্টই বসাবো, অর্থাৎ ক্যাশের দুদিকেরই ক্যাশের ঘরে আমরা বসাবো 35,660 এবং দুদিকেই ব্যাংকের ঘরে আমরা বসাবো 30,900। এইবার ডান দিকে যতটা অ্যামাউন্ট শর্টেজ পড়লো, অর্থাৎ ডান দিকে ধরো ক্রেডিট দিকে ক্যাশের ঘরে
যোগ করে হয়েছিল 11,760, অথচ যোগফল হচ্ছে 35,660। সুতরাং 23,900 শর্টেজ পড়ছে, এটাই হচ্ছে ব্যালেন্স। তাই বাই ব্যালেন্স সিডির ঘরে, ক্যাশের ঘরে আমরা লিখব 23,900। অনুরূপভাবে ব্যাংকের ঘরেও দেখো টোটাল হচ্ছে 30,900, অথচ যোগ করে হয়েছে অনলি 2,006। তো 2,006 যদি আমরা 30,900 থেকে বাদ দিই, তাহলে আমরা ব্যালেন্স ফিগার পাবো 28,894। এইটা হলো ব্যাংকের ঘরের ব্যালেন্স। সুতরাং আমরা 31 তারিখে বাই ব্যালেন্স সিডি বলে লিখলাম 23,900 এবং ব্যাংকের ঘরে লিখলাম 28,894। এটা আমাদের ক্লোজিং ব্যালেন্স। আমরা জানি এটাকে নেক্সট ডেটে ওপেনিং ব্যালেন্স হয়ে যায়। সুতরাং আমরা নিচে লিখব 2021 সালের জানুয়ারি 1 তারিখে টু ব্যালেন্স বিডি বলে লিখব ক্যাশের ঘরে 23,900 এবং ব্যাংকের ঘরে 28,894। সুতরাং এই হলো আমাদের আজকের প্রবলেমটার সলিউশন। ডাবল কলাম ক্যাশবুক তৈরি হলো উইথ জিএসটি। আমরা এর পরের দিন আরও একটি অঙ্ক ডাবল কলাম ক্যাশবুকের উপর করব। আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা ক্লাস 11-এর সমস্ত ক্লাসগুলোকে একসঙ্গে লিস্ট আকারে দেখার জন্য বাঁদিকের ছবিতে ক্লিক করো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য ডান দিকের ছবিতে ক্লিক করো। থ্যাংক ইউ।